শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে যেই ক্লাসটি দেখাবো, সেই ক্লাসটি 2025 সালে যারা 9 এবং 10 এ পড়ছো তাদের জন্য। তো 2025 সালে যারা 9 এ পড়ছো তারা কিন্তু এসএসসি পরীক্ষা দিবে 27 সালে। 2025 সালে যারা 10 এ পড়ছো তারা এসএসসি পরীক্ষা দিবে 2026 সালে। তবে আজকের এই ক্লাসটি তোমাদের 2টা সিলেবাসের জন্য, 2 সেশনের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য। কিভাবে? চলো আমরা একটু সংক্ষেপে দেখে আসি। এটি হচ্ছে তোমাদের সেই সিলেবাস। এইটি হচ্ছে 10ম শ্রেণীর শর্ট সিলেবাস, আর এটি হচ্ছে 9ম শ্রেণীর পূর্ণাঙ্গ সিলেবাস। তো 9ম শ্রেণীতে গ্রামার থাকবে দেখো 11টি। গ্রামার 11টি থাকবে আর 4টি রিটন থাকবে। আর 10ম শ্রেণীতে গ্রামার থাকবে 9টি এবং রিটন অর্থাৎ লিখিত পরীক্ষা থাকবে 3টা। তো আমরা এখন দেখব যে এই কি কি গ্রামার 9ম শ্রেণীতে আছে কিন্তু 10ম শ্রেণীতে নেই। খেয়াল করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। এই প্রশ্নটি কিন্তু উভয় সিলেবাসেই আছে। 2025-এর 10-এও আছে, 2025-এর 9-এও আছে, শুধু মার্কিং পার্থক্য আছে। যেমন তোমরা যারা এবছর 9-এ তারা 10টি গ্যাপ ফিল আপ করবে, তোমরা পাবে 5। ঠিক একইভাবে এবার যারা 10-এ তারা 10টি গ্যাপ ফিল আপ করলে, পূরণ করতে পারলে তারা পাবে 10-এ 10, 10টা গ্যাপেই 10, 5 মার্ক এখানে অতিরিক্ত আছে। তারপর আসো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লোজ। এটা 9-এ আছে কিন্তু 10-এ নাই। এবছর যারা 10-এ 25 সালে তাদের নেই এটা। আচ্ছা, সাবস্টিটিউশন টেবল। দেখো এই প্রশ্নটি ক্লাস 9-এও আছে, আবার যে ক্লাস 10-এও আছে, এবং উভয় ক্ষেত্রে নাম্বার 5, 5টি বাক্য তৈরি করবে 5। রাইট ফর্ম অফ ভার্ব, এটি 9-এও আছে, 25 সালের 9-এ এবং 25 সালের 10-এও আছে, কিন্তু মার্কিং এর পার্থক্য আছে। 25 সালের যারা 9-এ তারা 10টি গ্যাপ ফিল আপ করলে পাবে 5, অর্থাৎ 10টি ভার্ব পূরণ করতে পারলে 5 পাবে। কিন্তু যারা ক্লাস 10-এ তারা 10টি গ্যাপ ফিল আপ করতে পারলে 10 পাবে, অনেক নাম্বার। তারপরে চেঞ্জিং ন্যারেটিভ স্টাইল অর্থাৎ চেঞ্জিং ন্যারেটিভ স্টাইল অর্থাৎ ন্যারেশন। এটি 2025 সালে যারা এবছর 9-এ পড়বে তাদের আছে, কিন্তু ক্লাস 10-এ যারা পড়বে তাদের নেই। চেঞ্জিং সেন্টেন্স, 10টি বাক্য তোমাদেরকে গ্রামাটিক্যালি চেঞ্জ করতে হবে, ডিরেকশন অনুযায়ী 10-এ 10 পাবে। এবং যারা 25 সালের 10-এ তাদেরও 10টি বাক্যই চেঞ্জ করতে হবে, কিন্তু পার্থক্য হচ্ছে এবার যারা 9-এ তাদের এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে ভয়েস এবং ডিগ্রি দুটোই থাকতে পারে, কিন্তু এবার যারা 25 সালের 10-এ তাদের এই 10টি বাক্যের মধ্যে ন্যারেশন এবং ডিগ্রি সরি ভয়েস এবং ডিগ্রি থাকবে না। কমপ্লিটিং সেন্টেন্স, এই প্রশ্নটি যারা 9-এ পড়বে তারা পড়বে, কিন্তু ক্লাস 10-এ এই প্রশ্নটি নেই। সাফিক্স প্রিফিক্স উভয় ক্ষেত্রে আছে, 9-এও আছে, 10-এও আছে, কিন্তু মার্কিং এর পার্থক্য আছে। খেয়াল করো, সাফিক্স প্রিফিক্স যারা 9-এ তারা 10টি সংশোধনী করবে, 10টি গ্যাপের সংশোধনী করে 5 পাবে, কিন্তু যারা এবার 10-এ তারা 5টি গ্যাপ সংশোধন করেই 5 পাবে, অর্থাৎ তোমাদের গ্যাপ সংশোধনী থাকবে 5টি। আর ট্যাগ কোয়েশ্চেন, কানেক্টর অথবা লিঙ্কার্স এবং পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন উভয় ক্ষেত্রে একই রকম থাকবে। তো আশা করি তোমরা কারিকুলামটা বুঝতে পেরেছো। তো এই যে এটি আমি যে দেখালাম, এটি আমি নিজে কম্পোজ করে দেখালাম, কিন্তু তোমাদের একটু খটকা লাগবে কোথায়, যখন তোমরা ক্লাস 10-এর শিক্ষার্থীরা যখন এবছর ক্লাস 10-এর বই হাতে পাবে তাদের একটু খটকা লাগবে, সেটুকু আমি পরিষ্কার করে দিয়ে আমি ক্লাসে ফিরে যাব। তো চলো এবার আমরা দেখে আসি যে আমাদের বইয়ের মধ্যে কিভাবে এই দুটি ফরম্যাট দেওয়া আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমাদের বইয়ের মধ্যে 9 এবং 10-এর প্রশ্ন ভাগ করে দেওয়া আছে। তো চলো এবার আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। এটি হচ্ছে আমাদের আজকের ক্লাস। এই ক্লাসটা শুরু করার আগে সাধারণত আমি ডিটারমিনার এবং প্রিপজিশন এবং লিঙ্কিং ভার্বস, এই 3টা জিনিস সম্পর্কে প্রত্যেকটা ক্লাসেই অল্প একটু শেয়ার করে থাকি, আজকেও করব। এই যে এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছ, অ্যান্ড দা, নো, অ্যানি, ম্যানি, এই শব্দগুলোর সাথে এখানে যে কতগুলো শব্দ লেখা আছে এগুলোর সাথে তোমরা বহুল পরিচিত। এগুলোকে ইংরেজি গ্রামারের ভাষায় ডিটারমিনার বলে, কিন্তু মাধ্যমিক স্তরে সাধারণত আমরা শিক্ষকরা তোমাদেরকে ডিটারমিনার নিয়ে কোনো আলোচনা করি না। তবে এই শব্দগুলো তোমরা অহরহ পড়ে থাকো। ওকে, তাহলে এই শব্দগুলোর পরে এগুলোকে আমরা ডিটারমিনার হিসেবে চিনব, ব্যাখ্যা বিশ্লেষণ শ্রেণীবিভাগ কোনো দরকার নেই। এই শব্দগুলোকে আমরা
ডিটারমিনার হিসাবে চিনব এবং এদের পরে সর্বদাই কি বসবে? নাউন বসবে। আর এই ডিটারমিনারের যে কোনো একটির পরে যদি একটি নাউন ওয়ার্ড থাকে, সে তার পাশাপাশি থাকুক অথবা একটু দূরে থাকুক, অর্থাৎ এই ডিটারমিনার দিয়ে যদি একটি নাউনকে ফলো করে, তখন ওই ডিটারমিনার ওই নাউন সহ যে কয়টা শব্দ থাকবে তাদেরকে আমরা বলবো নাউন ফ্রেজ। এবার আসো লিস্ট অফ সাম কমন প্রিপজিশনস। এই যে এই শব্দগুলোর সাথে তোমরা পরিচিত, তোমরা প্রিপজিশন সবাই চিনো। প্রিপজিশনের পরেও কিন্তু নাউন বসে, প্রোনাউনও বসে। আমরা প্রোনাউন নিয়ে খুব একটা কথা বলবো না, আমরা নাউনটার কথাই মনে রাখবো। তাহলে আমরা জানলাম যে প্রিপজিশনের পরেও নাউন বসে, এবং প্রিপজিশনের পরে যখন নাউন বসে তখন তাকে আমরা বলি প্রিপজিশনাল ফ্রেজ। তারপর আসো লিস্ট অফ সাম কমন লিঙ্কিং ভার্বস। দেখো লুক, সিম, বিকাম, সাউন্ড, টেস্ট, স্মেল, এগুলো বহুল ব্যবহৃত লিঙ্কিং ভার্ব। এদের পরে বসে অ্যাডজেক্টিভ আর বি ভার্ব, এদেরকে আমরা লিঙ্কিং ভার্বও বলি। এদের পরে অ্যাডজেক্টিভ এবং নাউন উভয়ই বসতে পারে। এইটুকু কিন্তু আমার আজকের লেসনের জন্য খুবই দরকারি। প্রয়োজনে আরেকবার রিবাউন্ড করে শুনে নিতে পারো। তারপর আসো এই একটি বাক্য, এই বাক্যটিও আজকের দরকার আমাদের। দেখো এই বাক্যটিতে অনেকগুলো কালি ব্যবহার করেছি, রং ব্যবহার করেছি আমি। দা বয়, এই যে দা, এটি ডিটারমিনার এখানে আছে, আর বয়টি নাউন, তাহলে এটি একটি নাউন ফ্রেজ আমি এখানে বলেছিলাম। হ্যাজ সিন, এইটা একটি অক্সিলারি ভার্ব আর এটি মূল ভার্ব। দুটি ভার্ব মিলে এই অংশটাকে আমরা বলবো ভার্বাল ফ্রেজ। হিজ ফাদার, এই যে হিজ, এইখানে আমাদের ডিটারমিনার প্লাস এই ফাদার নাউন, এটিকে আমরা বলবো নাউন ফ্রেজ। উইথ হিজ ফ্রেন্ড, দেখো এইখানে হচ্ছে হিজ ফ্রেন্ড, তার বন্ধু, এই যে হিজ, এইখানে কিন্তু হিজ আছে, কিন্তু তার আগে একটা প্রিপজিশন আছে, যে এই জন্য আমরা এই সবটুকুকে বলবো প্রিপজিশনাল ফ্রেজ। অ্যাট একটি প্রিপজিশন এখানে আছে, এর মধ্যে নিশ্চয়ই অ্যাট আছে কোথাও, এই যে অ্যাট, অ্যাট, আর এই নাইন হচ্ছে আমাদের নাউন, তাহলে এটিকে আমরা বলবো হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। অফ দ্য ক্লক, এই ক্লক নাউন, এইটি প্রিপজিশনাল ফ্রেজ। ইন দ্য মার্কেট, মার্কেটে বা বাজারে, এই ইন প্রিপজিশন, এই মার্কেট নাউন, এটা প্রিপজিশনাল ফ্রেজ। এখন মনে করো যে তোমার বাক্যের মধ্যে এই ইন, এই অফ, এই অ্যাট, এই উইথ, ঠিক আছে, এই হিজ, তারপর এই দা, এইগুলো নেই। তাহলে দেখো, একটু চিন্তা করে দেখো তো, যে এগুলো না থাকলে বাক্যের কি অবস্থা দাঁড়ায়। যেমন আমি যদি এই ইনটা কেটে দিই, তাহলে এই দা ক্লক আর দা মার্কেট পাশাপাশি হবে। তা আমি যদি বলি দা ক্লক আর দা মার্কেট পাশাপাশি হইলে তুমি তার কি বাংলা করবে? কোনো কিছুতেই এটি বাংলা করতে পারবে না। অর্থাৎ প্রিপজিশন বাদ দিলে বাক্য তৈরি হয়, বাক্য তৈরিগত যে কাঠামো, বাক্য তৈরির যে নিয়ম, সেই নিয়মটা ঠিক থাকে না। অর্থাৎ দুটি নাউন যখন তোমরা এরকম পাশাপাশি দেখবে, জানবে তার মাঝখানে সাধারণত একটি প্রিপজিশন বসে। আমরা এই কথাগুলো কিন্তু আজকে মনে রাখবো। এইবার আমরা আজকে আমাদের মূল আলোচনা, এই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে? মোট ৯টি শব্দ দেওয়া আছে, গ্যাপ আছে ১০টি। তোমাদের ইনস্ট্রাকশনে কি লেখা থাকবে? যে কোনো না কোনো শব্দ তোমাকে ২ বার ব্যবহার করা লাগতে পারে। তখন কিন্তু এখানে ১০টি শব্দ থাকবে না, কম থাকবে। আর ১০টি শব্দই যদি থাকে, তাহলে কোনো শব্দ তোমাকে ২ বার ব্যবহার করা লাগবে, এই কথাটি লেখা থাকবে না। আর আরেকটা ইনস্ট্রাকশন থাকবে যে কোনো শব্দের ফর্মের পরিবর্তন করা লাগতে পারে। যেমন আমি বলি যে বিউটি, বিউটিফুল, তাহলে বিউটি থেকে বিউটিফুলও লেখা যায়। তাহলে দুটো ফর্ম। দেখা গেল এখানে কোনো গ্যাপে আমি বিউটি লিখতে পারি, আবার বিউটিফুলও লিখতে পারি। ঠিক একইভাবে পিস, পিসফুল, আমি পিসও লিখতে পারি, পিসফুল লিখতে পারি। ঠিক এইভাবে পরিবর্তন করা লাগতে পারে, তোমার ইনস্ট্রাকশনে এটা দেওয়া থাকবে। তো যাই হোক, ইনস্ট্রাকশন আমরা বুঝলাম। এবার আমরা শুরু করব আমাদের আজকের লেসনটি। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ক্যাশ। এখন কথা হচ্ছে এইখানে আমরা লিখব কি? দেখো, ছোট করে নিয়ম। প্রিপজিশনের অবজেক্ট হিসাবে প্রিপজিশনের পরে নাউন বসে। এই শব্দটাকে আমি প্রিপজিশন পড়ছি, তোমাদের খটকা লাগবার কোনো কারণ নেই। সাধারণত আমরা এটাকে প্রিপজিশন বলি। প্রিপজিশনের থেকে প্রিপজিশন উচ্চারণটি একটু স্ট্যান্ডার্ড। যাই হোক, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে প্রিপজিশনের পরে নাউন বসে। তাহলে আমরা দেখব যে এইখানে যে অফ, একটু আগে দেখেছি লিস্টে, এইটা একটি প্রিপজিশন। তারপরে দেখো একটি গ্যাপ আছে, তাহলে এই গ্যাপে নাউন ওয়ার্ডটি যেটি আমি লিখবো সেটি হবে এই প্রিপজিশনের অবজেক্ট। তাহলে প্রিপজিশনের পরে যে নাউন প্রোনাউন বসে সেটিকে আমরা প্রিপজিশনের অবজেক্ট বলি। এখন কথা হচ্ছে, এর মধ্য থেকে কোন শব্দটি নাউন, যেই শব্দটিকে আমরা এখানে নিয়ে আসবো। আমরা যদি বলি অন, ইন, এই দুটো প্রিপজিশন, এটা হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার। বিউটি, এটি নাউন। পিস, শান্তি, এটি নাউন।
তারপর থ্রু, কোনো কিছুর মধ্য দিয়ে, এটি প্রিপজিশন। তারপর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, এটি নাউন। ফরেনার্স, এটি নাউন। ইলিটারেট, অশিক্ষিত, একটি গুণ প্রকাশক শব্দ, এটি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই শব্দগুলো পালাম। কিন্তু আমরা এখন লিখব কি? আমরা লিখব এখানে হচ্ছে এই যে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে প্রিপজিশনের পর নাউন বসে, তাহলে এই বিউটি, পিস, ফরেনার্স এবং ইন্ডিপেন্ডেন্স, এই ৪ টা শব্দের যেকোনো একটি লিখব। তো বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ড্যাশ। বাংলাদেশ হচ্ছে একটি কিসের দেশ? সুন্দরের দেশ, সৌন্দর্যের দেশ, শান্তির দেশ, বিদেশিদের দেশ, স্বাধীনতার দেশ, এমন অর্থ আমরা করব না। আমরা শান্তির দেশও বলতে পারি, কিন্তু কথা হচ্ছে সবচেয়ে আমার এই বাক্যটা বাংলাদেশ মানেই একটি সুন্দর দেশ। তাহলে আমরা এখানে বিউটি শব্দটা লাগিয়ে দেব। এইটা তোমাদের মাথার মধ্যে অটোমেটিক চলে আসবে, যদি একটু বাংলা করতে পারো আর নিয়মটা যদি মনে থাকে। তাহলে দেখো, আমি যখন নিয়মটা জানলাম তখন আমি এসব শব্দের দিকে তাকাবোই না। আমি যখন জানবো যে প্রেপজিশনের পর নাউন বসে, তখন আমি এই শব্দের দিকে তাকাবো না, এটির দিকে তাকাবো না, ইলিটারেট, অশিক্ষিত তাকাবো না, থ্রু, এটা হচ্ছে প্রেপজিশন, এর দিকে তাকাবো না। দেখো, আমার জগৎ তখন ছোট হয়ে গেছে। আমার বাছাই করবার জগৎটা তখন ছোট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে বিউটি। এই আমরা লিখলাম বিউটি। তারপরে ইট গট ড্যাশ ইন 1971। ইট গট, এটা পেয়েছিল। ইট গট মানে কি? গেট ভার্বের পাস্ট টেন্স গট। ইট গট মানে এটা পেয়েছিল। ড্যাশ ইন 1971, 1971 সালে। এটা 1971 সালে কি পেয়েছিল? কি পেয়েছিল যখন আমি তোমাদেরকে বলবো, তখন খুব সহজে তোমরা বলে ফেলবে যে ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল স্যার। তাহলে তোমরা লিখেই ফেলবে ইন্ডিপেন্ডেন্স। সেটা কিন্তু খুব সহজ। এখন যদি তোমার শিক্ষক জিজ্ঞাসা করে কোন নিয়মে লিখলে, নিয়মটা কি? আমরা সবসময় মুখস্থ, সব গল্প মুখস্থ লিখতে পারবো না, আমাদের নিয়ম লাগবেই। তখন কিন্তু তুমি আটকে যাবে যদি জানা না থাকে। আমরা আজকে কিন্তু সেই জিনিসগুলাই জানবো, এবং আমরা শিক্ষকরা এইভাবেই তোমাদেরকে পড়িয়ে থাকি। তাহলে এখন আমরা এখানে ইন্ডিপেন্ডেন্স কেন বসলো আমরা তাই দেখব। এসো নিয়ম দেখে নিই। বলছে ট্রানজিটিভ ভার্ব। এই যে নীল, এটি নীলকালি হলো কি নীলকালি? আচ্ছা, নীলকালি লেখাগুলো আমরা পরে পড়বো। ইন ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট হিসাবে নাউন প্রোনাউন বসে। ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট হিসাবে নাউন প্রোনাউন বসে। তাহলে নিশ্চয়ই আমি এই ভার্বটাকে, এটা যে ভার্ব তোমরা জানছো, আমি নিশ্চয়ই এই ভার্বটাকে তাহলে ট্রানজিটিভ ভার্ব বলছি, নাহলে এই নিয়ম লিখলাম কেন? তাহলে তোমরা ধরে ফেলেছো এটি ট্রানজিটিভ ভার্ব। এরপরে অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন লিখতে হবে। তাহলে এইখানে একটা কি বসবে? নাউন অথবা একটি প্রোনাউন। এর মধ্যে কোনো প্রোনাউন নেই। তাহলে আমি একটা নাউন খুঁজবো। এর মধ্যে নাউন আছে কি? আমরা খুব সহজে এই যে পছন্দ করেছি ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা ঠিক আছে, এটি আমাদের পছন্দে থাকলো। এখন কথা হচ্ছে এটি ইন্ট্রানজিটিভ ভার্ব, তা আমরা জানবো কি করে? শিক্ষককে আমি উত্তরটা বলার সময় বুঝিয়ে দেবো কি? একজন শিক্ষককে কিভাবে আমি বুঝিয়ে দেবো? খেয়াল করো, আমরা যদি এই ভার্ব পর্যন্ত পড়ি, ইট গট, এটা পেয়েছিল। প্রশ্ন থাকে কি পেয়েছিল, কাকে পেয়েছিল? উত্তরে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছিল। খেয়াল করো, স্বাধীনতা পেয়েছিল। তাহলে এইখানে এই ভার্ব পর্যন্ত পড়ার পরে আমরা একটা প্রশ্ন করেছি কি বা কাকে। অর্থাৎ ভার্ব পর্যন্ত পড়বার পরে আমাদের মনের মধ্যে যদি প্রশ্ন আসে কি বা কাকে, তার উত্তর যেই শব্দটি পাবো সেটি হবে এই ভার্বের অবজেক্ট। আর যেহেতু ভার্বের পরে একটি অবজেক্ট, সব ভার্বের পরে কিন্তু অবজেক্ট বসে না, যেহেতু এই ভার্বের পরে একটি অবজেক্ট বসেছে, এই জন্যই এই ভার্বটাকে আমরা বলবো ট্রানজিটিভ। এটুকু মনে রাখো, এই আলাপ আজকের এই লেসনের মধ্যে আরেকবার আছে, তখন আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে শিখলাম ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন বসে। ট্রানজিটিভ ভার্ব কি করে হলো? এইটুকু ভার্ব পর্যন্ত পড়ার পরে কি বা কাকে প্রশ্ন এসেছিল, তার উত্তর আমরা এখানে একটি নাউন প্রোনাউন পেয়েছি, তাই এটি ট্রানজিটিভ ভার্ব। নিয়ম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব একটি নাউন প্রোনাউনকে আশ্রয় করে তার বাক্যের অর্থ সম্পন্ন করে। এইখানে দেখো লেখা আছে ট্রানজিটিভ ভার্বের বাংলা সকর্মক ক্রিয়া। যেই ক্রিয়া অবজেক্টকে আশ্রয় করে, এই যে এই শব্দটা না হলে কিন্তু আমার এই বাক্য হচ্ছিল না, এটুকু আমি না বললে। অর্থাৎ অবজেক্ট ছাড়া বাক্য অসম্পূর্ণ থাকে, সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আরো ব্যাখ্যা হবে, এটির ব্যাখ্যা আমি আজকে দেবো, পার্থক্য দেখাই দেবো তোমাদেরকে ইনট্রানজিটিভ ভার্বের সাথে। এবার আসো, ড্যাশ আর লিবারেশন ওয়ার, একটি মুক্তিযুদ্ধ। খেয়াল করো, এইটি আমাদের ডিটারমিনার, আজকে লিস্টে পড়েছি। ওয়ার হচ্ছে নাউন, তাহলে আর লিবারেশন ওয়ার একটি মুক্তিযুদ্ধ, এটি একটি নাউন ফ্রেজ। মাথায় রাখবে, একটি ফ্রেজ 2 শব্দ, 3 শব্দ, 5 শব্দ, 10 শব্দ নিয়ে হতে পারে। আমরা দেখব যে এই ডিটারমিনারের পরে শেষের নাউনটি পর্যন্ত একটি ফ্রেজ। তাহলে আর লিবারেশন ওয়ার এটি একটি নাউন ফ্রেজ, এবং এটি একটি নাউন। আমরা এটাকে একটি নাউন হিসাবে, 3টা ওয়ার্ড মিলে একটি নাউন হিসাবে কাউন্ট করব। এখন আসো, এর আগে কি আছে? ইন 1971, এইটি প্রিপজিশন, এই যে তারপরে একটি নাউন। আমরা জানি প্রিপজিশনের পরে নাউন বসে, তাহলে এটিও নাউন। আর লিবারেশন ওয়ার এটিও নাউন। তাহলে দুটি নাউন পাশাপাশি বসেছে।
এর একটি সুন্দর নিয়ম আছে। নিয়মটা দেখে নাও। বলছে কোনো কিছুর মাধ্যমে বা মধ্য দিয়ে বুঝাতে আসলে এই নিয়মটা আমি তোদের পরে বলে তার আগে অন্য নিয়মটা বলে নিই। আমি এই নিয়মটা আরেকবার বলছি। এখানে আমি এই নিয়ম লিখি নাই দেখছি। আমি মুখে বলব আরেকবার। দেখো, লিবারেশন ওয়ার ইট গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971। এইটি 1971 সালে স্বাধীনতা পেয়েছিল। তাহলে কত সালে? 1971 সালে। কিসের মাধ্যমে? লিবারেশন ওয়ার একটি যুদ্ধের মধ্য দিয়ে। এই যে কোনো কিছুর মধ্য দিয়ে বুঝাইলে তার আগে প্রিপজিশন হিসাবে থ্রু লিখতে হয়। এইখানে সেই কথাটি লেখা আছে। তো এই কথাটির থেকে আমি এই বইয়ের মধ্যে এই কথাটি দিয়েছি, তাই আমি এই কথাটি লিখেছি। ওই সময় হয়তো আমি এখন যেটা বলছি সেটা মাথায় আসলে কিন্তু আমি এই কথাটা না লিখে এখন যেটা বলবো সেটাই বলতাম, লিখতাম। তাহলে দেখো, এই একটি নাউন আর লিবারেশন ওয়ার এই একটি নাউন। দুটি নাউন যখন পাশাপাশি থাকবে, আর লিবারেশন ওয়ার তোমাদের মনে আছে তো, একগুচ্ছ শব্দ, তাই এটি একটি নাউন। 1971 একটি নাউন। দুটি নাউন যখন পাশাপাশি বসে তখন তার মাঝখানে একটি প্রিপজিশন বসে। সেই হিসাবে এইখানে আমরা অন কিংবা অন লিখতে পারি নাই, তাই আমরা এখানে লিখেছি ট্রু। তা আমরা লিখলাম হচ্ছে ট্রু, এই যে মধ্য দিয়ে। ইট ইজ লোকেটেড, এইটি অবস্থিত ড্যাশ সাউথ এশিয়া। এইটি কোথায় অবস্থিত? দক্ষিণ এশিয়ায়। একদম সহজ নিয়ম, এটার ব্যাখ্যা করব না। দেশ মহাদেশের আগে প্রিপজিশন ইন বসে। বড় বড় দেশ, কান্ট্রি, বড় বড় স্থান যাদের আগে আমরা সাধারণত ইন লিখে থাকি। তাহলে আমার উত্তর লিখে দিলাম ইন। মোস্ট অফ দেম আর ফোর অ্যান্ড ড্যাশ। তাদের অধিকাংশই হচ্ছে গরিব এবং এইখানে একটি শব্দ হবে। এর একটা চমৎকার নিয়ম আছে। নিয়মটি হচ্ছে অ্যান্ড এর উভয় পাশে ব্যবহৃত ওয়ার্ড বা ফ্রেজ একই ধরনের পার্ট অফ স্পিচ হয়। এটুকুর ব্যাখ্যা দিই আমি। খেয়াল করো, এখানে অ্যান্ড এর আগে পোর, পোর মানে গরিব, এটি একটি গুণবাচক শব্দ, তার মানে একটি অ্যাজেক্টিভ। তাহলে এখানেও একটি অ্যাজেক্টিভ হতে হবে। এই কথাটি যে লেখা আছে এখানে, অর্থাৎ অ্যান্ড এর আগে যে পার্ট অফ স্পিচ থাকবে, অর্থাৎ এখানে যেরকম অ্যাজেক্টিভ আছে এবং অ্যান্ড এর পরেও সেই একই পার্ট অফ স্পিচ হবে, তাহলে এখানেও একটা অ্যাডজেক্টিভ হবে। এই কথাটুকু এখানে তাই বলা আছে। সেটা এখানে ব্যাখ্যাও দেওয়া আছে। বাক্যটিতে আমরা অ্যান্ড এর আগে একটি অ্যাডজেক্টিভ পোর পেয়েছি, এই আমাদের পোর, তাহলে অ্যান্ড এর পরেও একটি অ্যাডজেক্টিভ হবে, এখানেও একটি অ্যাডজেক্টিভ হবে। এবার আসো, এই ইলিটারেট আমি বলেছিলাম একটি মাত্র অ্যাডজেক্টিভ আছে এখানে, কিন্তু এই দুটি শব্দকে বলেছিলাম যে এই দুটিকেও কিন্তু অ্যাডজেক্টিভ বানানো যেতে পারে। যেমন বিউটিকে বিউটিফুল বানালে অ্যাডজেক্টিভ হবে, পিসকে পিসফুল বানালে অ্যাডজেক্টিভ হবে। আর এটা তো অ্যাডজেক্টিভ হিসাবে আছেই। এখন কথা হচ্ছে আমরা যেহেতু আমাদের বলবে যে কোনো শব্দ চেঞ্জ করেও তুমি ব্যবহার করতে পারো, আমি এখানে চেঞ্জ করব কিনা? উত্তর হচ্ছে না, আমি চেঞ্জ করব না। কেন করব না? মোস্ট অফ দেম আর পোর অ্যান্ড বিউটিফুল, আমি যদি বিউটিফুল এখানে চেঞ্জ করে লিখি, তাদের অধিকাংশ গরিব এবং সুন্দর, এটি কোনো কথা হলো না। আবার আসো, মোস্ট অফ দেম আর পোর অ্যান্ড পিসকে যদি পিসফুল লিখি, এখানে এখানে বসিয়ে দিলাম পিসফুল, যে তাদের অনেকেই গরিব এবং শান্তিপূর্ণ। গরিবের মধ্যে শুধু অশান্তি থাকে, শান্তি খুব কমই থাকে আমাদের সমাজে। আহ, গরিব হওয়া মানে একটি একবারে পাপ। আহ, আর আর ব্যাখ্যা দিয়ে বললাম না। তাহলে দেখো, মোস্ট অফ দেম আর পোর অ্যান্ড ইলিটারেট, তাদের অধিকাংশই গরিব এবং অশিক্ষিত। হ্যাঁ, এটি হচ্ছে কথা। আমাদের দেশের অধিকাংশ গরিব এবং তারা অশিক্ষিত, তাদের লেখাপড়ার খরচ বহন করতে পারে না, তাই তারা ইলিটারেট থাকে। তাহলে আমরা সরাসরি এর উত্তরটা লিখে দিতে পারি ইলিটারেট। তো বন্ধুরা, এই যে আমি এতক্ষণ এই নিয়ম ধরে ধরে তোমাদের এই অংশটি করাচ্ছি, যে তোমাদের মনে প্রশ্ন জাগছে না এটি আমি কোথা থেকে করাচ্ছি? হ্যাঁ, এটি করাচ্ছি আমার স্টুডেন্ট হ্যান্ডবুক 4 নামক একটি বই থেকে। যে বইটি আমি তোমাদেরকে চলো একটু দেখিয়ে আসি যে আমি আসলে এটি কোথা থেকে করাচ্ছি। ১ মিনিট আমরা সেটি দেখে আমরা আবার ক্লাসে ফিরে আসবো। হ্যাঁ, নবম এবং দশম শ্রেণীর যে অংশ থেকে আমি আজকের এই ক্লাসটি দেখাচ্ছিলাম, সেটি হচ্ছে এই ক্লাসটি। এই যে এই ক্লাসটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ বিউটি। এই ক্লাসটি তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক এই ক্লাসটির নিচেই দেখো আছে একেবারে আনসার শিট তো এখানে দেওয়া আছে। আর এই যে দেখো এইখান থেকে তোমাদের এই যে ব্যাখ্যাটা, যেই ব্যাখ্যাটা আমি এতক্ষণ করলাম, যে নিয়মগুলো আমি তোমাদেরকে দেখালাম, সেই নিয়মগুলো সবগুলো এই বইয়ের মধ্যে দেওয়া আছে। আমি সরাসরি আমার বই থেকে ক্লাসটি নিয়েছি। আমি সরাসরি বইতে ক্লাসটি নিয়েছি। ১০ টা গ্যাপ ঠিক এই ১০ যে পর্যন্ত। এবং এটি শুধু এটির জন্য নয়, এবং প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে দেখো এইভাবে ব্যাখ্যা করা আছে। যেমন এই যে এই একটি প্রশ্নে দেখো ওয়ান্স দেয়ার লিভড আ পুর ম্যান ড্যাশ। তারপরে দেখো এইখানে এই যে ব্যাখ্যা। প্রত্যেকটির এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে। এবং তার সাথে আছে প্রায় ৪০ টা করে এক্সারসাইজ শিট। সেটা যদি তোমরা প্র্যাকটিস করো, নিঃসন্দেহে তোমাদের গ্রামারের কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। তো যাক, আমি এখানে বইটি দেখালাম। একটু পরে আজকের ক্লাসের মধ্যে তোমাদেরকে বইটি কিভাবে পেতে পারো, বইটির মূল্য সবকিছু দেখিয়ে দেবো। চলো আমরা ক্লাসটি শুরু করে দিই।
আশা করি তোমরা বইটি দেখেছো। আমার এই নিয়মগুলি যদি তোমাদের ভালো লাগে, নিঃসন্দেহে আমার বইটিও তোমাদের ভালো লাগবে। তো একটু পরে আমি তোমাদের বইটিও দেখাবো, এবং বইটি একটি বই নয়, আমার অনলাইনে 4টি বই আছে। আমি বইগুলিও দেখাবো এবং বইগুলো তোমরা কিভাবে পেতে পারো সেটাও বলবো। তো চলো আমরা ক্লাসটি শেষ করি। দে আর্ন দেয়ার লাইভলিহুড, তারা তাদের জীবিকা কি করে? অর্জন করে। আর্ন মানে অর্জন করা। তাহলে তাদের জীবিকা অর্জন করে ড্যাশ এগ্রিকালচার, কিসের উপরে? কৃষির উপরে, অর্থাৎ কৃষিকাজের মাধ্যমে। তো দেখো, যখন কোনো ব্যক্তি বস্তু অপর কোনো ব্যক্তি বস্তুর উপরে নির্ভরশীল হয়, সে নির্ভরশীলতা বোঝাইতে গেলে তার আগে একটি প্রিপজিশন অন লিখতে হয়। আমরা নিয়মটি স্লাইডে দেখে নিই। কোনো ব্যক্তি বা বস্তুর উপর নির্ভরশীল বোঝাতে উক্ত ব্যক্তি বস্তুর আগে অন বসে। দেখো, দে আর্ন দেয়ার লাইভলিহুড অন এগ্রিকালচার, তারা তাদের কিসের উপরে? কৃষিকাজের উপরে নির্ভরশীল। তাহলে তারা নির্ভরশীল কিসের উপরে? এগ্রিকালচার, কৃষির উপরে। তাহলে এই কৃষির আগে আমরা একটি অন বসিয়ে দেব। তো আমরা অন বসিয়ে দিলাম। বাট এডুকেটেড অ্যান্ড স্কিল্ড পিপল, কিন্তু শিক্ষিত এবং দক্ষ লোকেরা ওয়ার্ক ওয়ার্ক ড্যাশ অফিসেস অ্যান্ড ফ্যাক্টরিজ, কিন্তু শিক্ষিত এবং দক্ষ লোকেরা অফিসে এবং কলকারখানায় কাজ করে। এই যে কাজ কাজ করে, এইবার এই নিয়মটা বুঝাতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে এইটা আমি আরেকবার বুঝিয়ে দেব। এইবার তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এই দুটি জায়গার ব্যবহার। অত্যন্ত একটি ইম্পর্টেন্ট কথা বলবো আমি। তার আগে নিয়মটি তোমাদের দেখিয়ে নি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। বলছে ইনট্রানজিটিভ ভার্ব, এই নীল অক্ষরটা আগে পড়বে না। ইনট্রানজিটিভ ভার্ব এর পর নাউন প্রোনাউন থাকলে উক্ত নাউন প্রোনাউনের আগে প্রিপজিশন বসবে। এটি হচ্ছে, যেহেতু আমি বলেছি ইনট্রানজিটিভ ভার্বের পর, তার অর্থ বুঝতেই পারছো এই ভার্বটাকে আমি ইনট্রানজিটিভ বলছি। তো ইনট্রানজিটিভ ভার্বের পর নাউন প্রোনাউন থাকলে, খেয়াল করো এইখানে অফিস একটা নাউন প্রোনাউন আছে, নাউন আছে, প্রোনাউন নাউনই আছে সরাসরি। তাহলে সেই নাউনের আগে প্রিপজিশন বসবে, তার মানে এখানে একটা প্রিপজিশন লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভার্বটা যে ইনট্রানজিটিভ, আমি বুঝলাম কি করে? যেমন এই ভার্বটাকে আমি বলেছিলাম ট্রানজিটিভ, সেটাই বা বুঝলাম কি করে? সেটি কিন্তু আমি তোদের বুঝিয়ে দিয়েছি। এই পর্যন্ত পড়ার পরে আমাদের মনে প্রশ্ন এসেছিল কি বা কাকে। আরেকবার বলছি শোনো, ইট গট, এটা পেয়েছিল। কি পেয়েছিল? কাকে পেয়েছিল? উত্তরে লিখেছিলাম স্বাধীনতা। এবার এখানে আসো, পিপল ওয়ার্ক, লোকেরা কাজ করে। আমি কি বলবো কি কাজ করে, কাকে কাজ করে? আমি বলতেই পারছি না, কিন্তু কি বলতে পারছি, খেয়াল করো। পিপল ওয়ার্ক, লোকেরা কাজ করে। কোথায়, কখন, কিভাবে? কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, কখন কাজ করে? আমি কিন্তু কোথায়, কখন, কিভাবে বলতে পারছি, কিন্তু এই ভার্বের মতো করে আমি কি বা কাকে বলতে পারছি না। যখন ভার্ব পর্যন্ত পড়ার পরে কি বা কাকে মনের মধ্যে উত্থাপিত হবে, তার উত্তরে আমরা যেটা লিখবো সেটা অবজেক্ট, আর ওই ভার্বকে বলবো ট্রানজিটিভ। যখন ভার্ব পর্যন্ত পড়ার পরে পিপল ওয়ার্ক, লোকেরা কাজ করে, আমি বলেছি কি কাকে না বলে বলেছি কোথায়, কখন, কিভাবে। অর্থাৎ যখন কোথায়, কখন, কিভাবে প্রশ্ন উত্থাপিত হবে, তখন সেই ভার্বটার পরে আমি সরাসরি কোনো নাউন লিখতে পারবো না। এখানে আমি একটা প্রিপজিশন লিখে দেব। আর এই জাতীয় ভার্বকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। আর বলবো না। আশা করি পরিষ্কার হয়েছে। তাহলে এখানে একটা প্রিপজিশন বসাবো। তো এই একটা প্রিপজিশন লিখেছি, আর আছে ইন আমরা লিখেছি, আর আছে কি অন। আচ্ছা, এখন আমরা এখানে অন লিখতে পারি কিনা? বাট এডুকেটেড অ্যান্ড স্কিল্ড পিপল, কিন্তু শিক্ষিত এবং দক্ষ লোকেরা ওয়ার্ক অন অফিসেস, অফিসের উপর কাজ করে না, আমরা সরাসরি সাধারণত বলে থাকি ইন অফিসেস। তাহলে খেয়াল করো, ইন তো আমরা ব্যবহার করেছি, তাহলে এখানে ব্যবহার করব কি করে? ওই যে বলেছি, তোমাদের শব্দ যদি কম থাকে তাহলে ইনস্ট্রাকশন থাকবে এরকম যে ইউ ক্যান ইউজ আ ওয়ার্ড মোর দেন ওয়ান্স, একটি শব্দ তুমি একের বেশিবারও ব্যবহার করতে পারো। তাই আমরা এইখানে আবার ইন শব্দটা ব্যবহার করব, ইন অফিসেস বসিয়ে দিলাম। তো তোমাদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে, আমরা অফিসের আগে কিন্তু অ্যাটও বলি, বহুলভাবে প্রচুর, অনেক অহরহ বলে থাকি অ্যাট। তো এইখানে আমরা অ্যাট লিখতে পারবো না কেন? এখানে অ্যাট নাইও, থাকলেও আমরা এখানে লিখতে পারতাম না। কেন লিখতে পারতাম না সেটি তোমার একটু বুঝিয়ে দিই। অ্যাট বললে হয় অবস্থান করা। আমি যদি বলি যে পিপল, মাই ব্রাদার, এই সেন্টেন্সটা দিয়ে বলবো না, মাই ব্রাদার ইজ অ্যাট অফিস নাও, আমার ভাই এখন অফিসে, তার মানে আমার ভাই এখন অফিসে অবস্থান করছে। এই যে অবস্থান করা বুঝাইলে আমরা অ্যাট বলবো, কিন্তু এখানে কিন্তু অবস্থান করা বোঝাই নাই, অফিসে কাজ করে, অবস্থানের কথা বলে নাই। তাই আমরা এখানে অ্যাট না লিখে ইন লিখেছি। আচ্ছা, আশা করি পরিষ্কার হয়েছে। ইনফ্যাক্ট, বস্তুত, ইট ইজ ড্যাশ লার্জ ভিলেজ, বস্তুত এটা হলো একটা বিশাল কি গ্রাম। কয়টা গ্রাম? একটি গ্রাম।
এখন কথা হচ্ছে এইখানে সরাসরি তোমরা খুব সহজে কিন্তু লিখে ফেলবে আ। আমরা নিয়মটা কি বলবো? নিয়ম ছাড়া কোনো উত্তরই আমরা লিখব না। এবার নিয়মটা দেখে নিই। বলছে লিঙ্কিং ভার্বের পর তোমাদেরকে আজকে দেখিয়েছি আমি যে ১ম স্লাইডে আমাদের ২য় স্লাইডে দেখেছিলাম বি ভার্বগুলা লিঙ্কিং ভার্ব। এই হচ্ছে সেই বি ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পর নাউন থাকলে উক্ত নাউনের আগে সাধারণত ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ লিখতে হবে। সাধারণত কিন্তু। কারণ সবসময় নয়। তবে 95-98% ক্ষেত্রেই তোমরা এই নিয়মটি পাবে। যে লিঙ্কিং ভার্বের পরে যদি নাউন থাকে খেয়াল করো এই আমাদের লিঙ্কিং ভার্ব, এই আমাদের নাউন। তখন সাধারণত ওই নাউনের আগে একটি ডিটারমিনার লাগবে। তো এখানেও আমাদের সেই ডিটারমিনার আছে একটি, সেইটি আমরা বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু অনুমানে বাক্যের অর্থ বুঝি তাই লিখে দিই নাই। আমরা নিয়ম জেনে বুঝিয়েছি। কি বলেছি? যে লিঙ্কিং ভার্বের পর এখানে একটা নাউন আছে, এখানে সাধারণত একটি ডিটারমিনার লাগবে। এটি না থাকলেও আমরা এখানে একটা ডিটারমিনার বসাতাম। যদি এই অ্যাডজেক্টিভ শব্দটি না থাকতো, তখন আমরা এখানে ডিটারমিনার বসাতাম। যেহেতু এখানে একটা নাউন আছে। আশা করি আমরা এখন এটা লিখে দিলাম। তারপরে দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ড্যাশ। এই নিয়মটা আমরা দেখিনি। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ড্যাশ। এখন আমরা এখানে কি লিখবো? দেখো এই গ্যাপের আগে একটি ভেরি শব্দ আছে। তো এর একটা চমৎকার নিয়ম আছে। নিয়মটি হচ্ছে অ্যাডভার্ব ভেরি এর পর অপর আরেকটি অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বসে। খেয়াল করো এই যে ভেরি, এটিকে আমি কি বলেছি? অ্যাডভার্ব ভেরি, অর্থাৎ ভেরি যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ভেরি প্রায় 99% ক্ষেত্রেই অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তবে ভেরি কখনো কখনো অ্যাডজেক্টিভ হয়, সেই ব্যবহারটা খুবই আ মানে একেবারে বিরল। আমরা সেই কথাটা ভাববোই না। আমরা মনে করে নেব যে ভেরি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো অ্যাডভার্ব ভেরি এর পর অপর আরেকটি অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বসে। তার অর্থ কি? এখানে আমরা অ্যাডভার্ব পেয়েছি। এখানে হয় একটি অ্যাডজেক্টিভ লিখব, আর না হলে একটি অ্যাডভার্ব লিখব। তো এখানে অ্যাডভার্ব বানাবো এমন কোনো শব্দ পাইনি, এসব শব্দ আমাদের ব্যবহার হয়ে গিয়েছে। তো এখন আমরা লিখব কি? আর ভেরি একটা অ্যাডজেক্টিভ খুঁজে নিয়ে আসবো আমরা, এই যে আ পিস, আমরা লিখব হচ্ছে পিসফুল। তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো পিসফুল লিখলে কি বাক্য হচ্ছে তো? খেয়াল করি। দেয়ার আর মেনি বিউটিফুল থিংস হিয়ার। এখানে অনেক চমৎকার, চমৎকার জিনিস আছে that attract the travelers, যেটা আমাদের ভ্রমণকারীদের কি করে? আকর্ষণ করে। And the dash, সরি আমি এই বাক্যটি পড়ছি না। আমি এই বাক্যটির মধ্যে আছি, দুঃখিত। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ড্যাশ। তো বাংলাদেশের লোকেরা খুবই, এখন ভেরির পরে আমি কি লিখব? ভেরির পরে লিখব একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব। তো এখানে দেখি আমরা অ্যাডজেক্টিভ পাই কিনা। আ কি আছে? বিউটিকে বিউটিফুল। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি বিউটিফুল। অলরেডি আমরা বিউটিফুল বলতে পারতাম, কিন্তু আমাদের বাংলাদেশের লোকেরা খুবই সুন্দর। কিন্তু আমরা বিউটি অলরেডি লিখেছি। কোথায় লিখেছি যেন? এই যে বিউটি। ২ বার ইন ব্যবহার করেছি। আর কোন শব্দ আমাদের ২ বার ব্যবহার করার কোন সুযোগ নেই। তাহলে আমরা পিস যদি বানাই পিসফুল, তাহলে বাংলাদেশের লোকেরা খুবই শান্তিকামী। তাহলে আমরা লিখে দিলাম পিসফুল। একেবারে সহজ উত্তর। আমরা লিখে দিলাম পিসফুল। তো বন্ধুরা, আর এই একটা উত্তর আছে। এই একটা উত্তর বলার আগে আমি তোমাদের বলেছিলাম যে আমার বইটা তোমাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, আমি এই উত্তরটা দেখিয়েই তারপর বইটি তোমাদেরকে দেখাই। উত্তরটা আগে শেষ করে নিই। There are many beautiful things here. এখানে অনেক জিনিস আছে that attract the travelers, যেগুলো আমাদের আ পর্যটকদের অর্থাৎ ভ্রমণকারীদের আকর্ষণ করে। And the dash, and the dash. তাহলে এই যে and এর আগে আছে কি? The travelers, একটি নাউন ফ্রেজ। and এর পরে আছে কি? একটি একটি ডিটারমিনার আছে। আর এখানে একটি কি লাগবে? এতক্ষণের নিয়ম অনুসারে নিশ্চয়ই তোমরা বলতে পারছো যে এখানে আরেকটি নাউন লাগবে। তো একটি নাউনে যে ট্রাভেলার্স আমরা এখানে দেওয়া আছে। আরেকটি নাউন, একটি মাত্র শব্দ পড়ে আছে যে বিভিন্ন ভ্রমণকারী এবং বিদেশী, ফরেনার্স মানে হচ্ছে বিদেশী, এবং বিদেশীদের কি করে? অ্যাট্রাক্ট করে। তাই আমরা এখানে লিখে দিলাম অ্যাট্রাক্টস। নিয়মটা, আর নিয়ম বলি নাই। এই নিয়মের আগে একবার দেখিয়েছি তো, এই যে এই নিয়ম দেখানোর প্রয়োজন মনে করছি। এই যে এখানে দেখো, অ্যান্ড এর আগে অ্যাডজেক্টিভ ছিল, এখানে অ্যান্ড এর পরে আমরা অ্যাডজেক্টিভ লিখেছিলাম। সেই অ্যাডজেক্টিভটা কি ছিল? এই যে ইলিটারেট ছিল। ঠিক আছে? এবারও আবার দেখো সেই অ্যান্ড এর ব্যবহার। এবার অ্যান্ড এর পরে নাউন আছে। এখানে বলেছিলাম যে অ্যান্ড এর পরে আগে অ্যাডজেক্টিভ, অ্যান্ড এর পরেও অ্যাডজেক্টিভ লিখেছি ইলিটারেট। এই যে এবার অ্যান্ড এর আগে ট্রাভেলার্স নাউন, তাই অ্যান্ড এর পরে এই যে ফরেনার্স, এটিও নাউন। তো আমরা বসিয়ে দিলাম ফরেনার্স। তো বন্ধুরা, এই ছিল আমার হচ্ছে আজকের লেসন। এখন আমি তোমাদের বলেছিলাম যে আমার এই নিয়ম, এই এই ব এই এই ক্লাসটি আমি যে বই থেকে দেখাচ্ছি, সেই বইয়ের কিছু অংশ আমি দেখিয়েছি। এবার তোমাদেরকে আমি দেখাবো যে আমার ওই বইটি সহ আরো ৩ টি বই, অর্থাৎ ৪ টি বই অনলাইনে তোমরা কিভাবে পেতে পারো। চলো আমরা সেটি খুব সংক্ষেপে দেখে আজকের ইতি টানবো।
বন্ধুরা, এই হলো আমার সেই বইটি, যেই বইটি থেকে আজকে আমি তোমাদের আজকের ক্লাসটি দেখাচ্ছি। তো এটা দেখো, এটি হচ্ছে 19 এবং এসএসসি, অর্থাৎ তোমরা যারা 2025 সালে নবমে, 2026 সালে দশম এবং 27 সালের এসএসসি পরীক্ষা দিবে, এই বইটি হচ্ছে তাদের জন্য। এটি বইয়ের ফ্রন্ট পেজ এবং এটি হচ্ছে ব্যাক পেজ। তো এই বইটি তোমরা যদি কেউ পেতে চাও, আমি দুটি মাধ্যম ব্যবহার করে বইটি পাঠিয়ে থাকি। তার একটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং আরেকটা হচ্ছে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। কিন্তু আমি সুন্দরবন কুরিয়ারটাকে বেশি পছন্দ করি, কারণ এইটা আমার কাছে অ্যাভেলেবল মনে হয়। আর এই বইটি পেতে হলে যোগাযোগ করতে হবে আমার মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটি 01740717656 এই নাম্বারে। আর এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে 340 টাকা। এর পরের বইটি হচ্ছে, এই বছর যারা দশম শ্রেণীতে, অর্থাৎ তোমরা যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, খেয়াল করো, আগের বইটিতে 11টি গ্রামার ছিল, তোমাদের হচ্ছে 9টি গ্রামার। তো এই বইটি পেতে হলেও তোমাদেরকে যোগাযোগ করতে হবে একই বিক্রয় মূল্য 290 টাকা। আর যোগাযোগ করতে হবে মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01740717656 এই নাম্বারে। তো এই বইটি যদি পেতে চাও, তাহলে তোমরা খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করে, কারণ তোমাদের সময় খুবই কম, তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম। তো এখানে দেখো, দুটি কিউআর কোড দেওয়া আছে। তোমরা ইচ্ছা করলে এই কিউআর কোড দুটি স্ক্যান করে, যেমন এইটি স্ক্যান করলে তোমাদের স্মার্ট মোবাইলে যদি কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করা থাকে, খুব ছোট্ট একটা সফটওয়্যার, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো কিউআর কোড স্ক্যানার বলে। তো এই কোডটি স্ক্যান করলে তোমরা সরাসরি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে যেতে পারবে। আর এই কোডটি স্ক্যান করলে সরাসরি তোমরা আমার ফেসবুক পেজে ঢুকে যেতে পারবে। সেখানে সকল গ্রামারের লিঙ্ক পাবে। তাছাড়া ডিসক্রিপশন বক্সেও আমি এই দুটি লিঙ্ক দিয়ে দেবো। তো এর পরের বইটি হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর, অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল গ্রামারের রুলসগুলো এই বইয়ের মধ্যে প্র্যাকটিস শিট সহ দেওয়া আছে। এবং এই বইটির বিক্রয় মূল্য 350 টাকা। একই নম্বরে যোগাযোগ করতে হবে। আর এই বইটি এই বছর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য। একই বই কি করে ষষ্ঠ সপ্তম শ্রেণীতে হলো, আশা করি তোমরা এটি জানো। কারণ ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে 100% গ্রামার, সেম গ্রামার পড়ানো হয়। ক্লাস 6-এ যেই 7টি গ্রামার তোমাদেরকে পড়ানো হবে, ঠিক ক্লাস 7-এ উঠলে সেই 7টি গ্রামারই পড়ানো হবে। তবে আমি একই বইয়ের মধ্যে 6 এবং 7-এর জন্য আলাদা মডেল কোয়েশ্চেন ভাগ করে দিয়েছি। অন্তত 30টা মডেল কোয়েশ্চেন এবং সাথে আছে অ্যানালাইসিস শিট, যেগুলো তোমরা 2 বছরে স্বাচ্ছন্দ্যে শেষ করতে পারবে। তো বন্ধুরা, আজকে আর নয়, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে আমার নতুন ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আর এই বইটি পেতে চাইলে তোমাদেরকে আ মূল্য দিতে হবে 295 টাকা। আর যোগাযোগ নাম্বার বারবার বলেছি আমি, একই নাম্বার। তো আজকে আর নয়, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। তো তবে যদি এই ক্লাসটি দেখার পরে তোমাদের মনের ভাবটি ভালো হয়, অর্থাৎ মুখে একটু হাসি থাকে, তাহলে এই ক্লাসটায় একটি লাইক এবং একটি কমেন্টস করো। কমেন্টস করলে কি হয়, ক্লাস করতে আমার ভালো লাগে। আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার সকল ক্লাসের আপডেট পাওয়ার জন্য। আরো খুশি হব বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিলে। আজকে আর নয়, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।